ওয়েলকাম স্টুডেন্ট। তোমাদের খেয়াল আছে আমরা আলোচনা করছিলাম আমাদের নিটের প্রস্তুতির ক্লাস। তার মধ্যে আমরা আলোচনা করছিলাম, দেখো, কোঅর্ডিনেশন কম্পাউন্ড অধ্যায়টি। এর আগে আমরা বেশ কিছু ক্লাস আলোচনা করেছি এবং সেখানে নিট এবং জেইর জন্য যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেগুলোকে আলোচনা করা হয়েছে এবং খুব কত সহজ কৌশলে সেগুলো আমরা সমাধান করতে পারি এই সম্পর্কেও আলোচনা করেছি। তো আজকেও দেখো আমরা এইরূপই কোঅর্ডিনেশন কম্পাউন্ড ক্লাসের এই কোঅর্ডিনেশন কম্পাউন্ড অধ্যায়ের বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তর করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। কত সহজে আমরা উত্তরের পদ্ধতি বা কত সহজে আমরা উত্তরগুলো করে দিতে পারি। তো তোমরা দেখো, আজকে আমি খাতায় শুরু করছি। বোর্ডে কিছু অসুবিধা থাকার জন্য খাতায় আজকে শুরু করছি, মানে ক্লাসটা খাতায় করা হচ্ছে। তোমরা এই ক্লাসটা দেখে জানাবে যে তোমাদের খাতায় করার ফলে কি সুবিধা বা কি অসুবিধা হলো। তাহলে দেখো, আজকে আমরা সরাসরি চলে আসছি আমাদের কোশ্চেনে। প্রথম কোশ্চেনটা দেখো, দ্য নন এক্সিস্টেন্ট অফ মেটাল কার্বনিল কম্পাউন্ড ইন দ্য ফলোয়িং ইজ। অর্থাৎ এই যে মেটাল কার্বনিল কম্পাউন্ডগুলো দিয়েছে, এদের মধ্যে কোনটা এক্সিস্ট করবে, কোনটা এক্সিস্ট করবে না। তো দেখো, এইখানে মেটাল কার্বনিল কম্পাউন্ডগুলো এক্সিস্ট করবে বা করবে না কোনটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি বলছে। এটা দেখো পুরোপুরি নির্ভর করছে এদের এফেক্টিভ অ্যাটমিক নাম্বার। তোমাদের দেখো খেয়াল আছে যে জটিল যৌগ গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু তার পরবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে এবং এই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করাটাকেই আমরা বলছিলাম এফেক্টিভ অ্যাটমিক নাম্বার। তো এখানে আমরা দেখব, দেখো, আমাদের যে নিয়মটা বা যে পদ্ধতিটা আমরা ফলো করব, যে কোন যৌগটা এফেক্টিভ অ্যাটমিক নাম্বার ফলো করছে, কোনটা ফলো করছে না। যেটা ফলো করছে সেটা হবে তোমার কি আছে, এক্সিস্টেন্স। যেটা করছে না সেটা নন এক্সিস্টেন্স। এখন দেখো, তাহলে প্রথমে তোমাদের আমি এফেক্টিভ অ্যাটমিক নাম্বার দিয়ে বলি, নির্ণয় করে দেখাই, এবং পরে আমি সহজেই এই ক্যালকুলেশন বা নির্ণয় ছাড়া কিভাবে সহজে করে দিতে পারবো সেটাও আমি তোমাদের সেই কৌশলটাও বলে দেবো। তাহলে প্রথমেই আসছি, দেখো, CrCO6। CrCO6 এর ক্ষেত্রে দেখো এফেক্টিভ অ্যাটমিক নাম্বার। তার আগে দেখো এফেক্টিভ অ্যাটমিক নাম্বার এটা কি ছিল, ছিল হচ্ছে জেড, অর্থাৎ তোমার কি আছে অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার কার, সেন্ট্রাল মেটাল অ্যাটমের মাইনাস এক্স। এক্সটা কি ছিল, চার্জ অফ কার সেন্ট্রাল মেটাল অ্যাটমের, প্লাস 2 ইন্টু, আমরা এইটাকে ভিন্নভাবে দিতে পারি 2 ইন্টু লোন পেয়ার, অর্থাৎ যতগুলো লোন পেয়ার গ্রহণ করছে, ঠিক আছে। অথবা এইটাকে আমরা দিতে পারি, দেখো, জেড মাইনাস এক্স প্লাস 2 ইন্টু কোঅর্ডিনেশন নাম্বার। বা কোনো ক্ষেত্রে এই রকমও থাকবে, দেখবে জেড মাইনাস এক্স প্লাস 2 ইন্টু লিগ্যান্ড। লিগ্যান্ড বা নাম্বার অফ, এখানে আলো ভালো নাম্বার অফ লিগ্যান্ড। অবশ্যই লিগ্যান্ডটা কিন্তু মনোজেন্টেড হতে হবে। তাহলে এই যৌগের ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে কত হচ্ছে, ক্রোমিয়াম দেখো 24 প্লাস আধান কত, কার্বন মনোক্সাইড প্রসম, তাহলে আধান 0 প্লাস 6, 6টা কার্বন মনোক্সাইড, প্রতিটা একটা করে লোন পেয়ার দিয়েছে, তাহলে তোমার কি আছে 6 ইন্টু 2, দ্যাট ইজ কত হচ্ছে দেখো 36। কার, ক্রিপ্টন। নেক্সট ইনার্ট গ্যাস। পরেরটা দেখো MnCO5। এর ক্ষেত্রে দেখো এফেক্টিভ অ্যাটমিক নাম্বার কি আসছে, ম্যাঙ্গানিজ কত 25 প্লাস আধান 0 প্লাস 2 ইন্টু 5, দ্যাট ইজ 35। তাহলে এটা দেখো ক্রিপ্টন না, ফলো করছে না। পরেরগুলো একবার দেখে নেই, নিকেল CO4, নিকেল 28 প্লাস চার্জ
সরি মাইনাস 40, ও এখানেও মাইনাস হবে, মাইনাস 40 প্লাস 2 ইন্টু তোমার কি আছে 4, তাহলে দেখো কত হচ্ছে 36, দ্যাট ইজ কিপ্টন। FeCO হোল 5, এফেক্টিভ অ্যাটমিক নাম্বার Fe কত 26 মাইনাস 0 প্লাস 5 ইন্টু 2, তাহলে 36, দ্যাট ইজ কিপ্টন। তাহলে দেখো সবগুলো ফলো করছে, একমাত্র এইটা ছাড়া। তাহলে সব যৌগগুলোরই অস্তিত্ব থাকবে, একমাত্র এটারই তোমার কি আছে অস্তিত্ব বা এক্সিস্টেন্ট থাকবে না, এটাই অ্যান্সার। এখানে দেখো, এবার দেখো টিক্সটা বলছি। তোমাদের যখন দেখবে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার পড়িয়েছিলাম, তখন তোমাদের কে ফলো করবে কে করবে না এই সম্পর্কে একটা তথ্য দিয়েছিলাম, তোমাদের মনে আছে? দেখো ওখানে দেখবে, খেয়াল করবে, যার ক্ষেত্রে তোমার কি আছে অড নাম্বার ডি ইলেকট্রন আছে, তার ক্ষেত্রে তোমার কি আছে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার ফলো করবে না। তাহলে দেখো এই অপশানগুলো দেখি আমরা প্রথমে যেটা খুঁজবো, দেখো এই ক্যালকুলেশন করার আগে কার ক্ষেত্রে অড নাম্বার আছে। যেহেতু সবাই পোষম, তাহলে তোমার অড পারমাণবিক ক্রমাঙ্ক কার Mn 25, অতএব অড যখন এ তোমার কি হবে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার ফলো করবে না, অতএব অ্যান্সার হবে এটা। পরের কোশ্চেনটা দেখো, এ সলিউশন কন্টেন 2.67 গ্রাম COCl2 COCl3 6NH3, যার মলিকুলার ওয়েট দিয়ে দেওয়া হয়েছে 267.5 গ্রাম পার মোল। passes through the cationic exchange. The chloride ion obtained in the solution are treated with the excess silver nitrate. Give 4.78 গ্রাম সিলভার ক্লোরাইড, দি ফর্মুলা অফ দ্য কমপ্লেক্স। দেখো এই অঙ্ক তোমাদের আগেও করে দিয়েছি, বা এই জাতীয় প্রবলেম তোমাদের আগেও করে দিয়েছি। এগুলো সমাধান করার সব থেকে সহজ উপায়টা কি বলেছিলাম তোমাদের? উপায় বলেছিলাম এক্ষেত্রে আমরা এই যে তোমার যে জটিল যৌগ দেওয়া আছে তার মোল সংখ্যা বের করব, আর যে সিলভার ক্লোরাইড আছে তার মোল সংখ্যা বের করব। বের করে আমরা দেখব একমোল যৌগ থেকে কমোল সিলভার ক্লোরাইড আসছে, সেখান থেকে আমরা ফর্মুলা ক্যালকুলেশন করব। তাহলে দেখো এখানে যে কমপ্লেক্সটা দেওয়া আছে, দেখো COCl3 6NH3 আছে কত 2.67 গ্রাম ইকুয়াল টু 2.67 বাই মলিকুলার ওয়েট। কত মলিকুলার ওয়েট দেখো 267.5, তাহলে 267.5 এত তোমার কি হয়ে গেল মোল। তাহলে দ্যাট ইজ এখানে তোমার কত হয়ে যাচ্ছে দেখো 0.01 মোল। সিলভার ক্লোরাইড হিসেব করো, সিলভার ক্লোরাইড কত আছে 4.78 গ্রাম ইকুয়াল টু 4.78 বাই সিলভার ক্লোরাইড আণবিক ওজন কত 108 প্লাস 35.5 143.5 সমান, এখানে দেখবে ভাগ করলে এটা আসবে 0.03 মোল। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি খেয়াল করো, যৌগ থেকে 0.01 মোল যৌগ থেকে আমরা, বা 0.01 জটিল যৌগ থেকে আমরা সিলভার ক্লোরাইড যেটা পাচ্ছি তার পরিমাণ কত হচ্ছে 0.03 মোল। তাহলে 1 মোল থেকে কত পাবো আমরা 3 মোল। তাহলে 1 মোল থেকে যখন 3 মোল আমরা কি পাচ্ছি সিলভার ক্লোরাইড পাচ্ছি, তাহলে এখানে দেখো যৌগের মধ্যে কি আছে 3টে ক্লোরাইড আয়ন আছে, তাই তোমার এক্সেস সিলভার নাইট্রেট দিলে 3 মোল সিলভার ক্লোরাইড আমরা পেয়ে যাচ্ছি। তাহলে কোন ক্ষেত্রে দেখো 3টে কাউন্টার আয়ন রূপে 3টে ক্লোরাইড আয়ন আছে। যৌগের সংকেতগুলো খেয়াল করো, দেখো এক্ষেত্রে একমাত্র এটার ক্ষেত্রেই কাউন্টার আয়ন রূপে 3টে ক্লোরাইড আয়ন আছে, অতএব অ্যান্সার হলো বি। পরের প্রবলেমটা দেখো, এটা বেশ খুব ইম্পর্টেন্ট প্রবলেম এবং খুব মজাদার প্রবলেম। The octahedral complex of the metal ion M3 plus with the 4 monodentate ligand L1, L2, L3, L4 absorb wavelength in the region of red, green, yellow, blue respectively. The increasing order of ligand strength in the 4 ligand. তাহলে কি হয়েছে M3 ion
চারটে ডিফারেন্ট লিগ্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে চারটে কমপ্লেক্স গঠন করেছে। যে কমপ্লেক্সগুলো তোমার কি হচ্ছে, ভিজিবল লাইটের রিজিয়ান থেকে যে লাইট অ্যাবজর্ব করেছে কে, প্রথমটা রেড রিজিয়ান থেকে, পরেরটা গ্রিন রিজিয়ান থেকে, তারপরেরটা ইয়েলো থেকে, তারপরে ব্লু থেকে। এখন দেখো এই সম্পর্কিত তোমাদের যে এটা, এই যে কোন যৌগটা কোন লাইট অ্যাবজর্ব করবে সেটা নির্ভর করে কার উপরে, প্রথমত লিগ্যান্ডের উপরে। লিগ্যান্ডটা ক্রিস্টাল ফিল্ড বিভাজন এনার্জি কত সৃষ্টি করছে তার উপরে। অর্থাৎ সোজা কথায় আমরা বলতে পারি যে এখানে তোমার কি আছে, দ্যাট ইজ ডেল্টা নটের উপরে। এখন দেখো ডেল্টা নোট ইকুয়াল টু কি হচ্ছে, অ্যাবজর্ব এনার্জি ইকুয়াল টু তোমার কি আছে, এইচ সি বাই ল্যামডা। তাহলে এখান থেকে দেখো আমরা কি বলে দিতে পারি যে ডেল্টা নট ভ্যারিজেস টু 1 বাই ল্যামডা। এখন খেয়াল করো তোমার কি আছে, ল্যামডা যদি ম্যাক্সিমাম, অর্থাৎ যে ক্ষেত্রে ল্যামডা ম্যাক্সিমাম হবে সেক্ষেত্রে তোমার কি হবে, অর্থাৎ এই যৌগগুলোর ক্ষেত্রে, সেক্ষেত্রে ডেল্টা নোট কি হবে, মিনিমাম। ইনভার্সলি মিনিমাম। তাহলে লিগ্যান্ড কি হবে, এইটা যদি মিনিমাম হয় তাহলে লিগ্যান্ড কি হবে, লিগ্যান্ড হবে উইক ফিল্ড। আর যে ক্ষেত্রে ল্যামডা তোমার কি হবে, মিনিমাম হবে, এটা ম্যাক্সিমাম, লিগ্যান্ড হবে স্ট্রং ফিল্ড। পরিষ্কার বোঝা গেছে এটা? তাহলে এক্ষেত্রে দেখো তোমার প্রথমটা দেখো, এর ক্ষেত্রে আমরা যদি এইগুলোকে ওয়েভলেন্থ অনুযায়ী সাজাই তাহলে কার ওয়েভলেন্থ সব থেকে বেশি হচ্ছে, দেখো প্রথমে রেড, এটা সব থেকে বেশি, তারপরে কে দেখো ল্যামডা ইয়েলো, তারপরে দেখো কি হচ্ছে ল্যামডা গ্রিন, তারপরে দেখো তাহলে তোমার কি হচ্ছে ল্যামডা ব্লু। তাহলে রেডকে অ্যাবজর্ব করেছে কে, L1। তাহলে এ কি করছে, ম্যাক্সিমাম ওয়েভলেন্থ অ্যাবজর্ব করেছে, তাহলে এর এনার্জি হবে মিনিমাম। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে তোমার কি হচ্ছে, লিগ্যান্ডের স্ট্রেংথ হবে তোমার কি হচ্ছে মিনিমাম, অতএব L1 সব থেকে কম। তারপরে দেখো ইয়েলো, ইয়েলোকে অ্যাবজর্ব করেছে L3। তারপরে গ্রিনকে অ্যাবজর্ব করেছে দেখো গ্রিন L2। তারপরে পড়ে রইল তোমার L4, দ্যাট ইজ অ্যান্সার হচ্ছে বি। খুব ইন্টারেস্টিং প্রবলেম। পরের প্রবলেমটা দেখো, দেখো সিলভার অ্যামোনিয়ার সঙ্গে যুক্ত হয়ে গিয়ে প্রথমে একটা অ্যামোনিয়া অণুর সঙ্গে যুক্ত হয়ে কমপ্লেক্স, তারপরে তোমার কি হয়েছে, ওই আয়নটা আরও একটা অ্যামোনিয়ার সঙ্গে যুক্ত হয়ে একটা জটিল আয়ন উৎপন্ন করেছে। এক্ষেত্রে দেখো যখন তোমাদের লিগ্যান্ডের স্টেবিলিটি পড়ানো হয়েছিল তখন বলা হয়েছিল যে লিগ্যান্ডগুলো কি হয়, ধাপে ধাপে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে যুক্ত হয়ে জটিল যৌগ উৎপন্ন করে। এবং এর ক্ষেত্রে থিওরিটা কি ছিল, ধরো কোনো একটা মেটাল অ্যাটম একটা লিগ্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে তোমার কি হচ্ছে, Ml উৎপন্ন করেছে। এর ক্ষেত্রে যদি স্টেবিলিটি কনস্ট্যান্ট বা সাম্যধ্রুবক K1 হয়, ঠিক একইভাবে এই Ml আরও একটা লিগ্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে কি করবে, Ml2। এক্ষেত্রে যদি K2 হয়, আবার Ml2 আরও একটা লিগ্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে যদি Ml3 হয়, তাহলে এটা তোমার কি হবে K3। তাহলে ওভারঅল যে রিয়াকশন, অর্থাৎ M+3L Ml3, এর ক্ষেত্রে K এর মান কি হবে, K1 ইন্টু K2 ইন্টু K3। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো বিক্রিয়াটা দুটো ধাপে দেওয়া আছে, প্রথম ধাপে দেখো K1 এটা, দ্বিতীয় ধাপে K2। তাহলে বলেছে দেন ফরমেশন কনস্ট্যান্ট অফ দ্য কমপ্লেক্স এইটা, অর্থাৎ এই কমপ্লেক্সটার ফরমেশন কনস্ট্যান্ট, অর্থাৎ ওভারঅল রিয়াকশনটার ফরমেশন কনস্ট্যান্ট কি হবে। তাহলে এখানে যদি ফরমেশন কনস্ট্যান্ট K হয়, দেখো K সমান কি লিখতে পারি, K সমান K1 ইন্টু K2। K1 এর মান কত দেওয়া আছে দেখো, 6.8 ইন্টু 10⁻³ K2 দেখো 1.6 ইন্টু 10⁻³
এখন দেখো এই ক্যালকুলেশনটা ছাড়াই তোমরা এখানে অপশানগুলো দেখেই বুঝতে পারবে যে কোনটা অ্যান্সার হবে। খেয়াল করো সবগুলোর মানই দেওয়া আছে, দেখো 1.08, 1.08, 1.08। সমস্যা হচ্ছে কোথায়? 10 টু দি পারে। এখন দেখো এইটা গুণ করলে কি হবে? গুণ করলে 10 পয়েন্ট সামথিং আসবে, 10 পয়েন্ট সামথিং আসবে। তার মানে যদি 1 পয়েন্ট নিয়ে যাই তাহলে এই দুটো কি হচ্ছে 10 টু দি পাওয়ার -6, 1 পয়েন্টে নিয়ে গেলে 10 টু দি পাওয়ার -5, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার -5, এটা অ্যান্সার। তাহলে আমরা গুণটা না করি এর অ্যান্সারটা করে দিতে পারবো। বোঝা গেছে? পরের প্রবলেমটাই দেখো, এটা দিয়েছে তোমার দ্য ভ্যালু অফ এক্স ইন দ্য কমপ্লেক্স, এখানে এক্স হবে, এক্স ইন দ্য কমপ্লেক্স এম এক্স ইজ 4, 6, 8, 2। তাহলে এখানে দেখো এক্স এর ভ্যালুটা তোমার কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো মেটাল কার্বনিল কম্পাউন্ড, তাহলে এক্ষেত্রে তোমার কি হবে? এফেক্টিভ অ্যাটমিক নাম্বার, অর্থাৎ এফেক্টিভ অ্যাটমিক নাম্বারকে ফলো করবে। তাহলে এখানে দেখো মলিবডিনাম, এর ক্ষেত্রে এর অ্যাটমিক নাম্বার কত? 42। তাহলে এর ক্ষেত্রে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার কি হবে? এর যে নেক্সট ইনার্ট গ্যাস অর্থাৎ জেনন কত? জেনন দ্যাট ইজ 54 সে অ্যাকোয়ার্ড করতে চাইছে। তাহলে এখানে দেখো এর এফেক্টিভ অ্যাটমিক নাম্বার 42 -0 প্লাস এক্স ইন্টু 2। তাহলে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার কত পেতে চাইছে? 54, দ্যাট ইজ 54, 42 প্লাস 2x, অর্থাৎ 2x সমান কত হচ্ছে? 12। আচ্ছা দেখিয়ে দিই, 54 মাইনাস 42 দ্যাট ইজ 12, অর্থাৎ x সমান কত? 6, অর্থাৎ এখানে কোঅর্ডিনেশন নাম্বার 6, অ্যান্সার বি। পরের কোশ্চেনটা খেয়াল করো, দ্য ম্যাগনেটিক মোমেন্ট ইন বোর ম্যাগনেটন অফ দ্য কমপ্লেক্স COH2 হোল ফর 2+, এটা 1 নম্বর কমপ্লেক্স, COCl4 2-, এটা 2 নম্বর কমপ্লেক্স হবে, 2 নম্বর কমপ্লেক্স, CODMG3 এটা 3 নম্বর কমপ্লেক্স, ভ্যারিজ ইন অর্ডার, অর্থাৎ এদের ম্যাগনেটিক মোমেন্টটা কি অর্ডারে তোমার কি হচ্ছে? ভ্যারি করছে, সেটাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো ম্যাগনেটিক মোমেন্ট নির্ণয় করতে গেলে এখানে আমরা কি করব? সহজেই এদের কি করে দেবো? আনপেয়ার ইলেকট্রন সংখ্যা নির্ণয় করব, নির্ণয় করে দেখব কার ক্ষেত্রে আনপেয়ার ইলেকট্রন সংখ্যা বেশি তার ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট বেশি হবে। তাহলে যৌগগুলোকে দেখো, COH2 হোল ফর 2+, এখানে দেখো কোবাল্টের অক্সিডেশন স্টেট প্রথম কত? কোবাল্ট যদি এক্স ধরি, এক্স 4 ইন্টু অ্যাকোয়া জল, তাহলে 0 পোষম ইকুয়াল টু +2 অর এক্স সমান +2। তাহলে কোবাল্ট 2+ অবস্থায় আছে, কোবাল্ট 2+ আছে। ঠিক আছে, পরেরটা আমরা দেখে নিই। দেখো এর ক্ষেত্রে কি আছে? COCl4 2-, এক্ষেত্রেও দেখো কোবাল্ট 2+, অর্থাৎ কোবাল্ট যদি এক্স ধরি, এক্স প্লাস 4 ইন্টু ক্লোরাইড -1, তাহলে 4 ইন্টু -1 ইকুয়াল টু -2, দ্যাট ইজ এক্স সমান +2। পরেরটা দেখো CODMG হোল 2, DMG বাইজেন্টেড লিগ্যান্ড এবং এর ক্ষেত্রে ইউনি নেগেটিভ। ডিএমজিটাকে খেয়াল করো, ডিএমজি ডাইমিথাইল গ্লাইওক্সিন, এর ফর্মুলা কি? CH3 ডাইমিথাইল হয়ে গেল NO-NOH। এখানে দুটো ডোনার অ্যাটম আছে, এই অক্সিজেন, এই নাইট্রোজেন, অর্থাৎ অক্সিজেন এবং নাইট্রোজেন ডোনার অ্যাটম। তাহলে দেখো এক্ষেত্রেও তোমার কি আছে? যদি ইউনি নেগেটিভ হয় তাহলে প্রশমিত করেছে, এখানেও তোমার কি আছে? কোবাল্ট 2+ই আছে। এখন দেখো কোবাল্টের অ্যাটমিক নাম্বার কত? কোবাল্ট 27। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কি আসে? ইলেকট্রনিক কনফিগারেশন দেখো কি আসে? আর্গন 4s2 3d7। তাহলে কোবাল্ট 2+ কি আসছে? আর্গন 4s থাকবে না, 3d7, অর্থাৎ দিয়ে 7টা ইলেকট্রন আছে। এখন দেখো দিয়ে 7টা ইলেকট্রনকে যদি আমরা বক্স ডায়াগ্রাম দিয়ে দেখাই,
5টা 6টা 7টা। তাহলে এখানে 3টে আনপেয়ার ইলেকট্রন আছে। প্রথম দুটো লিগ্যান্ড দেখো, প্রথম লিগ্যান্ড কি জল, দ্বিতীয় লিগ্যান্ড কি ক্লোরাইড। এরা তোমার কি হবে, পেয়ার আপ করাতে পারবে না, অর্থাৎ তোমার কি আছে 3টি আনপেয়ার ইলেকট্রন থাকবে, এখানে আনপেয়ার ইলেকট্রন 3। দ্বিতীয় ক্ষেত্রে দেখো ডিএমজি, ডোনার অ্যাটম নাইট্রোজেন আছে, পেয়ার আপ করাবে। এখান থেকে দেখো যদি একটা পেয়ার আপ হয় তাহলে তোমার কি আসছে, এখানে পেয়ার আপ হলো, এটা আনপেয়ার থাকলো। এবং দেখো এর ক্ষেত্রে যখন পেয়ার আপ হচ্ছে না, এর ক্ষেত্রে তোমার কি হবে, এস এর একটা আর পি এর 3টে নিয়ে এক্ষেত্রে sp3 হাইব্রিডাইজেশন হবে। এক্ষেত্রে একটা খালি কক্ষক সৃষ্টি করতে পেরেছে 4 কোঅর্ডিনেশন নাম্বার, অতএব এক্ষেত্রে কি হবে, ডি এর একটা, এস এর একটা, পি এর দুটো, অর্থাৎ DsP2 হাইব্রিডাইজেশন, একটা আনপেয়ার ইলেকট্রন থাকবে, অতএব আনপেয়ার ইলেকট্রন নাম্বার 1। তাহলে এখানে 3টে করে আনপেয়ার ইলেকট্রন, এই দুটোর ক্ষেত্রে তোমার কি হবে, ম্যাগনেটিক মোমেন্ট, অর্থাৎ কোবাল্ট অ্যাকোয়া, কোবাল্ট ক্লোরাইড, এদের ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট কি হবে, সমান হবে, 1 = 2 হবে, সেইটা গ্রেটার দেন কার থেকে হবে, 3। তাহলে অপশন দেখো কি হচ্ছে, অপশন বি, 1 = 2 গ্রেটার দেন 3। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো, একটা খুব মজার কোশ্চেন। এক্ষেত্রে দেখো এই কোশ্চেনটা এই কারণেই আমি তোমাদের করে দিচ্ছি, এক্ষেত্রে যদি অ্যান্সারটা নাও জানো, আমরা অপশন দেখে এর ক্ষেত্রে অ্যান্সার করে দেবো। কীরকম দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ রং, তাহলে কোনটা ভুল আছে। প্রথম দেখো কমপ্লেক্স তোমার কি আছে, AlNH3 3+, অর্থাৎ অ্যামিনো অ্যালুমিনিয়াম ডাজ নট এক্সিস্ট ইন অ্যাকোয়াস সলিউশন। তাহলে এই যৌগটা অ্যাকোয়াস সলিউশনে এক্সিস্ট করছে না, প্রথম তত্ত্ব বলছে বা প্রথম স্টেটমেন্ট। দ্বিতীয় স্টেটমেন্ট বলছে কমপ্লেক্স অফ অ্যামিনো অ্যামোনিয়া আন্ডারগোজ চেঞ্জ ইনটু নিউ কমপ্লেক্স অ্যাকোয়া অ্যালুমিনিয়াম ইন অ্যাকোয়াস সলিউশন, অর্থাৎ অ্যাকোয়াস সলিউশনে অ্যালুমিনিয়াম অ্যামিনো যৌগটা অ্যালুমিনিয়াম অ্যাকোয়া যৌগে কনভার্ট হয়ে যাবে। থার্ড দেখো স্টেটমেন্ট কি বলছে, দি চেঞ্জ ফ্রম অ্যালুমিনিয়াম বা অ্যামিনো অ্যালুমিনিয়াম ইনটু অ্যাকোয়া অ্যালুমিনিয়াম ইন অ্যাকোয়াস সলিউশন is due to higher heat of hydration of aluminum ion on account of the small size, অর্থাৎ অ্যালুমিনিয়ামের স্মল সাইজ হওয়ার জন্য এর হাইড্রেশন এনার্জি খুব বেশি, এই কারণে তোমার কি হচ্ছে, তোমার অ্যামিনো অ্যালুমিনিয়াম যৌগটি তোমার অ্যাকোয়া অ্যালুমিনিয়াম যৌগে কনভার্ট হয়ে যাবে কোথায়, অ্যাকোয়াস সলিউশনে। তাহলে এই 3টে মন্তব্যকে ভালো করে খেয়াল করো। প্রথম বলছে এটা এক্সিস্টেন্ট নয় অ্যাকোয়াস সলিউশনে, দ্বিতীয় বলছে এই অ্যাকোয়াস সলিউশনে তোমার কি হচ্ছে, এইটা এতে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ একই ধরনের তোমার স্টেটমেন্ট। তৃতীয় স্টেটমেন্ট বলছে কনভার্টটা হবে কিসের জন্য, যে অ্যালুমিনিয়ামের হায়ার এনার্জি হিট অফ হাইড্রেশন। তাহলে এই 3টে স্টেটমেন্টই দেখো একই তত্ত্বকে বিবৃত করছে। লাস্ট স্টেটমেন্টটা খেয়াল করো, অ্যালুমিনিয়াম অ্যামিনো ইজ মোর স্টেবল, অর্থাৎ অ্যালুমিনিয়াম অ্যামিনো কমপ্লেক্স ইজ মোর স্টেবল দ্যান অ্যালুমিনিয়াম অ্যাকোয়া যৌগ। তাহলে এইটা পুরোপুরি বিপরীতকে তোমার কি করছে, সাপোর্ট করছে। অর্থাৎ এক্ষেত্রে কি বলছিল, অ্যাকোয়া সলিউশনে অ্যালুমিনিয়াম অ্যামিনো যৌগ স্টেবল নয়, সেটা অ্যালুমিনিয়াম অ্যাকোয়া যৌগে কনভার্ট হয়ে যাবে। এবং প্রথম 3টে তত্ত্ব বা প্রথম 3টে স্টেটমেন্ট সেটাই বলছে, শেষটা পুরো উল্টো বলছে, অ্যালুমিনিয়াম অ্যামিনো যৌগটা মোর স্টেবল অ্যালুমিনিয়াম অ্যাকোয়া যৌগর থেকে। তাহলে এইটা পুরো উল্টো বলছে, তাহলে ভুল কোনটা হবে, অবশ্যই ডি হবে। অন্য কিছু এই তত্ত্ব তুমি যদি নাও জানো তাও তোমার কোনো অসুবিধা নাই। আর এমনিতে তোমার কি হয়ে যায়, এই অ্যালুমিনিয়াম অ্যাকোয়া যৌগ তোমার কি হচ্ছে, অ্যালুমিনিয়াম অ্যামিনো যৌগ অ্যাকোয়াস সলিউশনে এই হাইড্রেশন এনার্জি বেশি হওয়ার জন্য অ্যালুমিনিয়াম অ্যাকোয়া যৌগে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে তোমার কত, ডি। পরের প্রবলেমটা দেখো, বলছে হাইব্রিডাইজেশন শেপ অ্যান্ড ম্যাগনেটিক মোমেন্ট অফ K3CO3 ইজ। এর ক্ষেত্রে তোমার কি হবে, শেপ এবং ম্যাগনেটিক মোমেন্ট কি হবে। এইটার ক্ষেত্রে দেখো তোমরা ম্যাগনেটিক মোমেন্ট দেখো, অপশানগুলো খেয়াল করো, সব একই দিয়েছে, ফলে এইটাকে আমরা কোনো গণনা ছাড়াই এর অ্যান্সারটা বলে দিতে পারবো। প্রথম দেখো কার্বনেট, অর্থাৎ তোমার কি হচ্ছে CO3 2- বাইজেন্টেড লিগ্যান্ড। তাহলে এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত, কোঅর্ডিনেশন নাম্বার 6। এখন দেখো কোঅর্ডিনেশন নাম্বার যদি তোমার 6 হয়, তাহলে এখানে তোমার কি আছে, যৌগটা কি হবে, অক্টাহেড্রাল।
তাহলে স্কোয়ার প্ল্যানার বা টেট্রাহেড্রাল হবে না, এই দুটো প্রথমেই ক্যান্সেল। এরপরে দেখো অক্টাহেড্রাল আছে, ম্যাগনেটিক মোমেন্ট একই। এখানে দেখো D2sp3 sp3 D2 CO3 2- অক্সিজেন ডোনার অ্যাটম, এটা কি উইক ফিল্ড লিগ্যান্ড। তাহলে এ কি করবে, পেয়ার আপ করতে পারবে না, অর্থাৎ আউটার অরবিটাল কমপ্লেক্স হবে, অর্থাৎ অ্যান্সার বি। ঠিক আছে, যদি তোমাদের অসুবিধা হয় তাও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এইটা দেখো K3 CO3 ডিসোসিয়েট হয়ে কি হবে 3K প্লাস প্লাস CO3 ও CO3 হোল 3 কত 3-। এখানে দেখো কোবাল্ট এক্স 3 ইন্টু তোমার কার্বনেট কত -2 ইকুয়াল টু -3, দ্যাট ইজ এক্স সমান +3। কোবাল্টের ক্ষেত্রে 27। ইলেকট্রন বিন্যাস দেখো আর্গন 4s2 3d, তোমার কি হচ্ছে 3d7। কোবাল্ট 3+, কোবাল্ট 3+, এস এর দুটো থাকবে না, ডি এর একটা কমে যাবে, তাহলে আর্গন 3d7 এই 3d6। বক্স ডায়াগ্রাম দেখো এই 3d6, এরপরে আছে 4s 4p 4d। তাহলে এখানে উইক ফিল্ড লিগ্যান্ড পেয়ার আপ করাতে পারবে না, অতএব হাইব্রিডাইজেশন কি হবে, যেহেতু কোঅর্ডিনেশন নাম্বার 6, 6টা খালি কক্ষক দরকার, হাইব্রিডাইজেশন হবে এস এর একটা এস, পি এর 3টে, ডি এর 2টো, sp3d। তোমার 4টে আনপেয়ার, n সমান 4, 4টে আনপেয়ার ইলেকট্রন আছে, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট কত হয় তোমরা জানো কি, 4 ইন্টু 4 + 2 বোর ম্যাগনেটন। এক্ষেত্রে তোমাদের দেখিয়েছিলাম ম্যাগনেটিক মোমেন্ট, যে কৌশল ম্যাগনেটিক মোমেন্ট বের করার, তাহলে তোমার কি হবে ইকুয়াল টু 4.89 হয়েছে, এটাই হবে। এখানে দেখো 4.89 এর জায়গায় 4.9 দিয়েছে, অতএব কোনো অসুবিধা নাই, অ্যান্সার বি। বোঝা গেছে? তাহলে তোমাদের এখানে দেখো কোঅর্ডিনেশন কম্পাউন্ডের বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সম্পর্কে আলোচনা করা হলো। তোমরা কিন্তু একটা জিনিস জানাবে যে এই খাতায় করতে তোমাদের কি সুবিধা বা অসুবিধা কি হচ্ছে, সেটাকে কিন্তু জানাবে। তাহলে এখান থেকে দেখো বই থেকে তোমরা আরও ভালো ভালো কোশ্চেনগুলোকে তৈরি করো, যদি কোনোটা অসুবিধা হয় সেটা আমাকে জানাও।